बोला दीदी ये वो खाएगा तो दीदी नहीं बोली। আর এখানে অটোতে জিজ্ঞাসা করতে অটোওয়ালা বলছে ভাই বার্মা হিন্দু ব্রাহ্মণ হিন্দু। এত লোকাল মানুষ ভিজিট করতে আসবে এখানে দেখে এই আন্টিকে জিজ্ঞাসা করে যে কত করে দিচ্ছে লুঞ্চি 10 লাইন সেগুলো পুরোপুরি ব্লক করে রেখেছে ভাই এটা ক্লে দিয়ে তৈরি করেছেন তো এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে ভাই জিভে গজা টাইপের ভাই আমার জন্য পুচকেগুলো ফ্রি দিচ্ছে বসার জায়গা করা আছে কাপলসরা বসে আছে ভাই মা গো এই কান্ট্রিটা আমার না নিঃশ্বাস কেড়ে নিচ্ছে আমি একটা এরকম ডান্ডির ওপরে ওনার ফ্যামিলি রাধা কৃষ্ণের পূজা করেন কি দেখুন এদের ম্যাপে কিন্তু কলকাতা না ক্যালকাটা আছে অলরেডি যুদ্ধ হচ্ছে তো এখানে এসে গেছে আমার খাবারটা কিন্তু খুব ভাই জিজ্ঞাসা করি কটা কি নেবে ম্যাপ দেখাতে হবে আবার এখানে ওয়ান ওয়ে ভাই এখানে অটো তো বলছে 35,000 বাট 35,000 না অত দাম না আমার ইউবিএন ব্রিজ আমার গ্র্যাবে দেখাচ্ছে অটো করলে হচ্ছে গিয়ে 27,000 টাকা ট্যাক্সি বা ক্যাব যদি বুক করি গ্র্যাব তাহলে এটা 18,776 এরকম ধরনের আর এখানে অটোতে জিজ্ঞাসা করতে অটোওয়ালা বলছে ভাই এটার দাম 35,000 টাকা শুধু ওয়ান ওয়ে টু ওয়ে না এরকম ধরনের তো আমার গ্র্যাবের কল চলে এসছে তো এখানে দুটো কাকা দাঁড়িয়ে আছেন আইসক্রিম বিক্রি করছেন আমার বোধ হয় জানি না কত করে এখানে আইসক্রিম জিজ্ঞাসা করা যাবে কুলফি 1,000 okay not that much this only 1,000 yeah तो इन्हें देखते भारतीय लग जाए बोधा है अच्छा आपको हिंदी आती है अरे मुझे लग ही रहा था आपका फेस भी लग रहा है सिमिलर बोला दीदी ये वो खाएगा तो दीदी नहीं बोली ओ अच्छा आप बिहार से हैं नहीं हम ये आप यहाँ के लोकल है आपके कोई बिहार से थे बिहार में तो वो मौसी है लेकिन हम लोग अच्छा आपके फैमिली है आप नहीं हैं ओके आप भी उधर से अरे किधर जाने का मुझे वो जाना है उधर वो जो ब्रिज है ना ये मंदिर में कहाँ पर यहाँ पे यहाँ आए थे घूमने हाँ घूमने हेलो या वेयर आर यू आई एम इन लोकेशन आपको यहाँ के लैंग्वेज आते हैं हाँ लोकल एक बार बात कीजिए ना क्या বলা है তো এনারা সব ভারতের এনাদের পূর্বের মানুষ থাকতেন এনারা এখানেই বড় হয়েছেন उधर उधर वाला है इसका 18 हाँ इंडिया से मैं कोलकाता से हाँ जी हाँ अकेले ओके शुक्रिया बाय बाय टाटा धन्यवाद हाँ तमिल लैंग्वेज तमिल इज साउथ इंडिया आई एम फ्रॉम ईस्ट इंडिया থ্যাংক ইউ তো আমি এখানে গ্র্যাব করেছিলাম গ্র্যাবের এসে গেছে ভাই কথা বলতে পারছিলাম না তো এখানে ওনারা হিন্দি জানেন এবং লোকাল ভাষা ওনারা করে দিলেন সামনে বসে গেছি যাওয়া যাক আমরা যাচ্ছি ইউবিএন ব্রিজ দেখতে এখন অনেকটা দূরের রাস্তা তাই আমাকে এখানে ট্যাক্সি নিতে হলো ভাই অটোতে অনেক বেশি প্রাইস বলছে 35,000 বলছে কিন্তু এরকম ধরনের বাট আমি ভাবলাম যে আমার গ্র্যাবই ঠিক আছে ভাই 18 নিচ্ছে আর আমি তো এটা ভাবলাম যে মানে অবাক হয়ে গেলাম যে ভাই ট্যাক্সিতে কম কিন্তু অটোতে বেশি এরকম ব্যাপার আইসক্রিমটা একটু আলাদা খেতে বাট একদম ভারতীয় টাইপেরই ডিফারেন্ট ভাই সেম ক্রিম না আমাদের ঘরে পুরো ক্রিমের মতো হয় এখানে একটু হালকা আলাদা তো এখানে কিন্তু ভারতীয় মানুষ দেখা পেলাম আমি যাক এতক্ষণে কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলাম বাঙালি বললেন যে বাঙালিরা এখানে বেশি নেই একদম কমই আছে বাকিরা সবাই এখান থেকে অন্য জায়গায় চলে গেছে সেই হিসাবে এখানে প্রচুর কম কিন্তু ইতিহাস হিসাবে এইখানে সব থেকে বেশি বাঙালি কমিউনিটি ছিল মুসলিম হিন্দু দুটোই ছিল কিন্তু এখন সেটা আর দেখা যায় না তার জন্য আর কি ইতিহাস তো ইতিহাস আমার খুব ভালো লাগছে এই জায়গায় এসে আমি অনেক চাইছিলাম যে একবার এই জায়গায় আসি এরকম ধরনের Which part? Your family? family Mm-hmm. oh yes Mandalay Mandalay. Oh, yes. Okay. Burma Hindu? ব্রাহ্মণ হিন্দু okay. তো উনি ব্রাহ্মণ উনি ইংরেজিতে অতটা কথা বলতে পারেন না তো উনি পইতে দেখালেন আমাকে পইতে দেখে বললাম ব্রাহ্মণ বললেন হ্যাঁ Your language? Burmese. You talk in Burmese? Burmese Yeah. little speaking লিটল স্পিকিং ওকে তো উনি কিন্তু বার্মার কথাই জানেন উনি অতটা বুঝতে পারছেন না ইংরেজি বাকি হিন্দি yes English speaking no হিন্দি ওকে English speaking no আচ্ছা হিন্দি না
এই শহরের কিন্তু Hello. হ্যাঁ Yes, police. No. Yes, police. No. এখানে ক্যামেরা বের করতেই ভয় লাগছে, মানে ভয়ঙ্কর এখানকার শাসন ব্যবস্থা। Okay. ওকে Hello. 953 20 30 20. Hello. Home. হ্যাঁ ওকে 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 টাটা। তো এই দাদাটা কিন্তু বাংলা একদম কাটা কাটা বলতে পারে। আমি জিজ্ঞাসা করছিলাম, উনি বলছিলেন হিন্দি হিন্দি, তো আমি আর কি বাংলায় টাইপিং করছিলাম, তো বাংলা লেটার দেখে আমাকে বলছে যে আমার বাবা মা এইরকম এইটাই পড়ে, মানে হিন্দি হিন্দি। আমি বলছি এটা হিন্দি ভাষা না দাদা, এটা বাংলা। বলছে ও বাংলা, মানে ও ভালোভাবে জানো না, কারণ এখনকার জেনারেশন এরকম হয়ে গেছে, এনাদের মা বাবা এবং দাদু দিদা এরকম ধরনের মানুষরা আর কি বাংলার চল রেখেছিলেন, কিন্তু মান্দালেতে একদমই চল প্রায় নেই বললেই চলে বাংলার, ঠিক আছে। ও তো এখনকার জেনারেশন, মানে এই যে দাদা ছিলেন, দাদা এবং দাদার ছেলেপুলেরা কিন্তু অত ভালো জানে না, উনি একটু ঘরের ভাষা বলতে পারেন। তো ওই ভাষাটা শুনে আমি ভাবলাম হয়তো আমাদের ইয়ের দিকে হবে, উড়িষ্যার দিকে হবে, কিন্তু তারপরে দাদার সাথে কথা বললাম, দাদা আমার লেটার দেখে বললো এই ভাষা এই ভাষা, তারপরে বলে শোনালো মানে নদিয়ার ভাষা, ঠিক আছে। তো আমি বললাম আমিও বাঙালি, তো এটা একটা আলাদা ব্যাপার হয়ে গেল। তো মানে বাঙালি উনি, কিন্তু উনি অতটা চল রাখেন না, ভাষা জানেন না, কারণ এখানে থেকে এখানেই বাস হয়ে গেছে সেই হিসাবে। তো এই জন্যে আমি বলছিলাম যে খুব লিমিটেড। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আর কেউ আছে এখানে, বললো অনেক কম অনেক কম, মানে আগে 10% ছিল এখন 5% এরকম ধরনের বলেন, মান্দালেতে অবশ্য, অন্যান্য জায়গায় তো অনেক আছে। এখন আমি এসছি এখানে ইউবিএন ব্রিজ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই লম্বা ব্রিজটা হচ্ছে ইউবিএন ব্রিজ। তো এখন আমি ওখানেই যাচ্ছি। এখানে কিন্তু ভাজা ভুজি বিক্রি হচ্ছে, সাথে একটা ডোম করা আছে, বুদ্ধ মন্দির তৈরি করা আছে, ভাজা বিক্রি হচ্ছে, আর প্রচুর ক্রাউডেড। আমি ভাবিনি এতটা ক্রাউডেড হবে এখানে, আমি তো ভাবিনি ভাই এখানে চেয়ার পেতে দেওয়া আছে, এত লোকাল মানুষ ভিজিট করতে আসবে এখানে, এটা আমি বুঝতেই পারি, মানে ভাবতেই পারিনি যাকে বলা হয়। দেখি এই আন্টিকে জিজ্ঞাসা করে যে কত করে দিচ্ছে লুঞ্চি। হ্যালো মিঙ্গালাওয়া, লুঞ্চি 10,000 লুঞ্চি ওয়ান সেট। উনি লুঞ্চি দেখাচ্ছেন, এই লুঞ্চিটা কিন্তু হচ্ছে গিয়ে 10,000 বলছেন, দুটো জিনিস তৈরি করে ছিট বিক্রি করছেন 10,000-এ। আই থিঙ্ক এটা সব থেকে ফায়দামন্দ, কারণ অন্যান্য জায়গায় বেশি দাম নিচ্ছে ভাই। ভাই 10,000 দিয়ে লুঞ্চি আর কি বিক্রি হচ্ছে, মানে লুঙ্গি যেটাকে বলা হয়। এখানে অনেক রকম ডিজাইন আছে, আর একদম পিওর কটন ভাই এটা। উনি পরে আছেন দেখুন, তো আমি ভাবছি একটা নিয়ে যাবো। হাউ মাচ দিস ওয়ান? 2,000 চেয়ার। ওকে, ইউ আর বি হিয়ার? I just came back from bridge. Yeah, এখানে চুলের কাটাও বিক্রি করছে। এদিকে ভাজা, সানগ্লাস, এদিকে ছোটদের জামা, আর অনেক লুঞ্চি বিক্রি হচ্ছে ভাই এখানে। এই যে উনি পরে আছেন সেট। হ্যালো, হাউ মাচ? হ্যাঁ 12,000 চেয়ার। বয়েজ ওকে, দিস ইজ 8,000. ওকে 7,000. ওকে ওকে, তো এখানে লুঙ্গি 7,000 8,000 এরকম করে হচ্ছে, খুবই সুন্দর ভাই। এখানে প্রচুর দোকান, প্রচুর। এখানে আবার সোয়েটার দেখুন, হালকা উলের বোনা সোয়েটার পাওয়া যাচ্ছে, সুন্দর। এন্ট্রি এদিক দিয়ে, পেয়ারা টেয়ারা বিক্রি হচ্ছে এখানে, ফুল। তো এই হচ্ছে আমি এন্ট্রি করছি এখন ব্রিজে। তো এখানে কিন্তু এই যে শিল্পকলা, এই সমস্ত জিনিস কিন্তু এখানে এনাদের নিজ হাতের তৈরি, কাঠের তৈরি, কারণ মান্ডালে শিল্পকলার জন্য প্রচুর পরিচিত। আর এগুলো সমস্ত কিছু কিন্তু ভাই কাঠের, সিড দিয়ে, দানা দিয়ে তৈরি করা ব্যাগ, দানা দিয়ে এই ডিজাইনটা, এটা একটা গাছের দানা, দেখুন দানা দিয়ে ডিজাইন তৈরি করা, খুব ভালো লাগছে। জানি না কত করে, এখানে কেউ নেই এখন, যাক এইদিকে যাওয়া যাক। এই হচ্ছে মার্কেট, মানে পুরোপুরি এই ইউবিএন ব্রিজে আসলে আপনারা এখানকার লোকাল মার্কেটও দেখতে পাবেন যাকে বলা হয়। তো এই হচ্ছে এখানকার ড্রিঙ্ক, এটাই খাবো বলে খুঁজছিলাম, বাকি খাওয়া যাবে। হ্যালো, হোয়াট ইজ দিস? Fancy juice. Myanmar. Yeah, Myanmar. Local. Yeah. Oh, okay. How much? 3,000 chak. 3,000 chair. Yeah, one. 2 for 5. 2 for 5. Oh no, it's okay. Thank you. India. তো এখানে কিন্তু প্রচুর ভিড়,
আর এরকম ধরনের জিনিস প্রচুর বিক্রি হচ্ছে। চুলের কাঁটাগুলো ভালো লাগছে। এগুলো ক্লে দিয়ে তৈরি করা হয়েছে ভাই, এটা ক্লে দিয়ে তৈরি করেছে, নিজের হাতের কাজ। উনি এখন ক্লে দিয়ে তৈরি করছেন। আমি ক্লে নিয়ে গেলে আমার তো পুরো ভেঙে যাবে আমার ব্যাগের মধ্যে। ইটস ভেরি নাইস, থ্যাংক ইউ। সুন্দর ক্লে দিয়ে একদম প্রপার ডিজাইন তৈরি করেছে। এখানে কিন্তু অনেকে ভিক্ষাও করছে বসে। তো এখন আমি এন্ট্রি করতে যাচ্ছি এখানে, তাই প্রচুর ভিড়। আর এটা প্রচুর দীর্ঘ একটা ব্রিজ, কাঠের ব্রিজ। এখানে এত ক্রাউড হবে আমি ভাবতেও পারিনি সিরিয়াসলি। আচ্ছা, এখানে চেয়ারও পাতা আছে, চেয়ারও করা আছে ভাই, সবাই বসে আছে, কিন্তু একদিকটা ফাঁকা। তো এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে ভাই, জিবে গজা টাইপের জিনিস এখানে বিক্রি হচ্ছে। এখানকার শুকনো মাছ, আচ্ছা শুকনো মাছ, আমি ভাবলাম জিবে গজা, ভাই শুকনো মাছ বিক্রি হচ্ছে। ফুচকেটা এখানে লাগাচ্ছে। হাই মিগলাওয়া, ইউ ক্যান ডু। তো আমাকে জিজ্ঞাসা করছে আমি করব কিনা, দেখুন ওর তৈরি করে দিচ্ছে, ও দেখছে। আচ্ছা, প্রথমে হাতে করে লেপে দিল। তো এরা অসত্য পাতা আঁকছে আসলে গালের মধ্যে তানাকা দিয়ে। সো কিউট, নাইস। তো এখানে অনেকেই মুখের মধ্যে ড্র করেছে। বাচ্চাগুলো আমাকে জিজ্ঞাসা করছে যে আমি করব কিনা। হাউ মাচ ইউ চার্জ? নো মানি। নো মানি, রিয়েলি ফ্রি ফর মি? ও ভাই, আমার জন্য পুচকেগুলো ফ্রি দিচ্ছে। ওকে, ড্র হিয়ার। দেখুন গোলাপি কালারের ড্রেস পরে যারা যাচ্ছে তারা হলো গিয়ে এখানকার বুদ্ধিস্ট মহিলা মঙ্ক যাকে বলা হয়। ও ওয়াও, থ্যাংক ইউ। তো ও তৈরি করে দিয়েছে, খুব সুন্দর লাগছে, মানে ডিজাইনটা এত সুন্দর হয়েছে। তারপর আমি এখানকার ড্রেস পরে আছি সেম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরে খুব কিউট বাচ্চাগুলো, আর আমাকেও দেখতে কিউট লাগছে। থ্যাংক ইউ। ও বলছে পয়সা দিতে হবে না, ফ্রিতে আমার জন্য করে দিচ্ছে, বাকি আমি ওকে দিলাম পয়সা। খুব কিউট মেয়ে। হোয়াট ইজ ইউর নেম? মিশানি। মিশানি। ও মিশানি, ওর নাম মিশানি, খুব সুন্দর। হাই মিগলাওয়া। আরে ও পুচকেটা হেসেই চলে যাচ্ছে। তো এদিকে সূর্যমুখী ফুলের বাগান, আর ওখানে ফুল দিয়ে সাজানো বসার জায়গা করা আছে, কাপলসরা বসে আছে ভাই। ভাই সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে আর সূর্যমুখী ফুলের জায়গা। তো 4 মিনিটের মধ্যে সূর্য অস্ত যাবে এবং তার আগে আমাদেরকে দেখতে হবে এই জায়গাটা। এখন আমি যাচ্ছি এই ব্রিজটা দিয়ে। তো এখানে দেখুন, এটা শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি করা একটা ব্রিজ, কাঠের বড় বড় কাণ্ড, কাঠের পাটাতন দিয়ে এই ব্রিজটা কিন্তু মানে 1.2 কিলোমিটার, মানে 1200 মিটার লম্বা। এই ব্রিজটার মাঝে মাঝে আর কি ওখানে বসার জন্য এরকম সিট করে দেয়া আছে এবং ছাউনিও করে দেওয়া আছে মাঝে মধ্যে। প্রায় 9টা মতো ছাউনি দ্বারা বিশ্রামাগার করা আছে। এই যে বড় বড় পিলারগুলো দেয়া আছে, এই পিলারগুলো কিন্তু 1000 থেকে 1200টা পিলার এর মধ্যে পোতা আছে, তার উপরে কাঠের পাতাতন দিয়ে তৈরি করা আছে এই ব্রিজ। তো এখানকার মানুষরা কিন্তু খুবই ফেমাস কাঠের কাজ, শিল্পকলা, মানে ছবি আঁকা, বা যেমন ওনারা ক্লে দিয়ে তৈরি করছেন স্ট্যাচু, মানে কার্টুন ক্যারেক্টার্স, আর এত নিখুঁতভাবে তৈরি করছে যে ধারণার বাইরে। তো যে কোনো শিল্পকলার দিক থেকে মায়ানমারের মানুষের প্রচুর অভিজ্ঞতা, প্রচুর দক্ষতা, যার জন্য এখানকার মানুষরা কিন্তু এখন কোনো উপায় নেই, মিলিটারি রাজের পর ওদের পুরো সবার আর কি আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কোনো কাজই নেই, কেউ কিছু করতে পারে না। তো এটা হচ্ছে প্রচুর একটা বাজে দিক এখানকার। সবাই আমার দিকে দেখছে, আমি এখানকার ড্রেস আমার গালে এটা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি ভাই ব্রিজের ওপরে। এখানে একটা বিশাল খাল আছে, খালটা কিন্তু বৃষ্টির জলেই আর কি ভরে যায়। বর্ষাকালে পুরো ভর্তি থাকে আর গরমকালে হালকা একটু ভরে থাকে। তো এই খালটা পার করার জন্য তৈরি করা হয়েছিল এই ব্রিজটা। 1851 সালে কিন্তু এই ইউবিএন ব্রিজটা তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে অমরাপুরের একজন মেয়র ছিলেন, তিনি তৈরি করেছিলেন। এটা প্রাচীনতম, মায়ানমারের প্রাচীনতম এবং বিশ্বের দীর্ঘতম কাঠের ব্রিজ। যে জায়গায় পৃথিবীতে যেই জায়গাতেই আর কি কাঠের ব্রিজ আছে, এটা হচ্ছে সব থেকে দীর্ঘতম, কারণ এটা 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বাচ্চাগুলো আমার পেছনে এসে দাঁড়িয়েছিল, কি কথা বলছিল, আমি ঘুরতেই চলে গেল। তো সানসেট হতে শুরুই করে দিয়েছে। তো এখান থেকে সানসেট এবং সানরাইজ দেখার জন্য খুব ভালো একটা পয়েন্ট।
এখানে মান্দালের অনেক মানুষের ভিড় হয়। সানসেট এদিকে হচ্ছে, সানরাইজ হয় একদম এই উত্তর দিক থেকে, পশ্চিম দিক থেকে, আর পশ্চিম দিকে ওখানে গোল্ডেন প্যাগোডা আছে, তো ওই সময় সূর্যোদয়টাও কিন্তু খুব ভালো লাগে। আর ওই যে দূরের অংশ ওইদিকে হচ্ছে মান্দালে শহর, আর একটু দূরে যেতে হবে কারণ আমি মান্দালে শহর থেকে, মেন শহর থেকে 11 কিলোমিটার দূরে আছি। আর এটা হচ্ছে আমারাপুরা। তো এখানকার যিনি শেষ রাজবংশের রাজা ছিলেন উনি আর কি বলেছি এর আগেও যে বাঙালি এবং ভারতীয়দেরকে তো ব্রিটিশের সময় আনাই হয়েছিল, কিন্তু বাঙালিদেরকে স্পেশালি নিয়ে এসেছিল ডোমেদেরকে বেগার খাটানোর জন্য আর ব্রাহ্মণদেরকে জ্যোতিষচর্চার জন্য। অ্যান্ড ঠিক সেম আমার গাড়িতে যিনি আমাকে চালিয়ে নিয়ে আসলেন, আমাদের গাড়ি চালক, উনি কিন্তু ছিলেন ব্রাহ্মণ। আর উনি আমাদের ওখানেরই, ওনার ফ্যামিলি রাধাকৃষ্ণের পূজা করেন, সেই হিসাবে এখানে নিয়ে আসা ছিল কারণ জ্যোতিষ চর্চার জন্য। এখানে ব্রাহ্মণ ফ্যামিলি বেশি দেখা যাবে বাঙালিদের মধ্যে। এখানে কিন্তু মুসলিমও ছিল, এখন নেই, আগে ছিল এরকম ধরনের, এখন খুবই খুবই কম। ভাই আমাকে সবাই দেখে দেখে যাচ্ছে। তো দেখুন আমি অনেকটা আগে চলে এসেছি, দীর্ঘ এই ব্রিজটা কত সুন্দর লাগছে। তবে এখানে একটু সাবধানে, যদি আপনার হাতে ফোন টোন থাকে তো সাবধানে নিয়ে যাবেন, কারণ একবার যদি পড়ে তলায় তলায় জল আর পানা গাছ, তো কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, টিকিটা খুঁজে পাওয়া যাবে না এখানে। তো বিশ্রামালয়গুলো ভালোই করা আছে ভাই, আমি দেখতে পাচ্ছি ওখান থেকে এখানে পর্যন্ত 5টা থেকে প্রায় 7টা-8টা বিশ্রামালয় করা আছে একদম স্টপ করার জন্য। ভাই আমি একটা এরকম ডান্ডির ওপরে বসে আছি, এটা নড়ছে, আমি যখন বসলাম তখনও নড়ছিল, এখন মানুষ যাচ্ছে তখনও নড়ছে। ভাই এটা যদি ভেঙে যায় আমি পড়ে যাব। এখান থেকে সানসেট দেখতে খুবই সুন্দর লাগছে, মানে অসাধারণ যাকে বলবো আর কি, গ্রামের মধ্যে থেকে। তো এটা হচ্ছে লেক, এবং এই অমরাপুর মানে যেটাকে বলা হয় আমারাপুরা, এইখানে কিন্তু প্রচুর বাঙালিকে আনা হয়েছিল যেটা আমি বললাম, এবং তার জন্য এটা বাঙালিদের জন্য। তো একজন বাঙালি হিসাবে এই জায়গাটা মানে এই শহরটা দেখার আমার খুবই একটা মন ছিল দেখার, এবং এখান থেকেই বয়ে যায়, মানে এই অমরাপুরার পাশ থেকেই বয়ে যায় সবথেকে দীর্ঘ নদী এবং সবথেকে মেন নদী মায়ানমারে, যেটাকে বলা হয় ইরাবতী। অনেকে আবার ইরাবতী উচ্চারণ করে, কিন্তু ইরাবতী আসে আমাদের ভারতে এবং ইরাবতী। তো এই নদীটা খুবই মেন পয়েন্ট। ইরাবতী নদীর চর বরাবরই কিন্তু ধান চাষ হতো প্রচুর এবং অন্যান্য ফসল চাষ হতো। আর এই ফসল যখন ইংরেজরা এখানে দখল করে এই মান্দালে জায়গাটা, তখন ওনারা দেখেন যে যেমন ওনারা ইয়াঙ্গুনেও করেছিলেন, সেরকম হিসাবে ভারতের সমস্ত জায়গা থেকে মানে যারা চাষবাসে খুবই দক্ষ, সেই সমস্ত বাঙালি আন্ধ্রপ্রদেশ থেকে, ওড়িশা থেকে, তামিলনাড়ু থেকে এবং আসাম থেকে আর বিহার থেকে, এই সমস্ত জায়গা থেকে মানুষদেরকে তুলে নিয়ে আসা হয়েছিল এখানকে। মানে ইরাবতী নদীর তীরবর্তী, মানে প্রচুর অনেক লম্বা এই ইরাবতী নদী, মিয়ানমারের মাঝ অংশের এক পাহাড় থেকে শুরু হয় এবং গিয়ে বঙ্গোপসাগরে মেশে। তো সেই হিসাবে ওর আশেপাশে, কারণ ইরাবতী নদী যেভাবে বয়ে গেছে ওখানে অনেক চর, অনেক বড় চর। তো এক সময় মায়ানমারকে কিন্তু বলা হতো এশিয়ান রাইস বাউল, কিন্তু এখন তা নেই, এখন প্রচুর দুর্গতি ব্যাপার। আর সব থেকে ভয়ঙ্কর ভাই, সবাই আমি আসছি, আমি যদি স্কুটার নিলাম, স্কুটারের কথা বললো যে স্কুটার দেওয়া যাবে না, কারণ ভাই স্কুটারের মানুষকে দিচ্ছে না, মানে এক তো হেলমেট লাগাতে হয়, দ্বিতীয়ত লাইসেন্স চাই, লাইসেন্স ছাড়া কিন্তু কেউ এখানে চালাতে পারবে না। আর যারা ফরেনার্স তাদেরকে একদমই অ্যালাউ করে না স্কুটার বা কিছু। আপনি যদি ভাবেন যে ভাড়া নিয়ে পুরো মান্দালে শহরটা দেখবো, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, কিন্তু কিছু করার নেই, এখানে আপনাকে ট্যাক্সি করতে হবে, টোটো এই সমস্ত জিনিস করতে হবে, কারণ এখানে ভাড়ায় দেওয়া হয় না ট্যুরিস্টদেরকে। ধারণার বাইরে। আমি জাস্ট ক্যামেরা, হ্যালো হাই। এমনকি যে আমি প্যালেসে গেছিলাম, প্যালেসের এন্ট্রি এবং বাইরের অনেক অংশে করা যাবে না, তার কারণ হচ্ছে কি ওখানে পুলিশ আর্মির পুরোপুরি পাবন্দি লাগানো আছে, আর সমস্ত কিছু খুলে খুলে চেক করে করে দেখছে ভাই। প্রত্যেকটা স্কুটি সার্চ করছে, প্রত্যেকটা গাড়ি সার্চ করছে, শুধু গ্র্যাব ট্যাক্সি এই সমস্ত জিনিসগুলোকে একটু ছাড় দিচ্ছে এরকম ধরনের। আমি ভাবলাম যে মানুষ এমনি ভয় করছে, যুদ্ধ হচ্ছে, মানে এটা বলা হচ্ছে কিন্তু অতটাও জোরালো হচ্ছে না এরকম ভাবছিলাম, কিন্তু না, আমি ভুল ভাই। এখানে হাল প্রচুর খারাপ আছে, মানুষ ভয়ে আছে সব সময়। আর এমনকি লোকাল মানুষেরও কিছু পাবন্দি আছে, এখান থেকে ওখানে যেতে পারবে না, এবং যেখানেই যাবে এনআরসি ক্যারি করে যেতে হবে ভাই, এরকম একটা ব্যাপার এখানে। প্যালেসে কিন্তু আর্মি গাড়ি থেকে শুরু করে, আর্মি কোয়ার্টার থেকে শুরু করে অনেক কিছু আছে, যার জন্য এন্ট্রির প্রথম অংশে আর কি ক্যামেরার অ্যালাউ অতটা করেনি, একদম মিডল অফ দ্য পার্টে গিয়ে প্যালেসের জন্য অ্যালাউ করেছে।
এরকম একটা ভয়াবহ ব্যাপার এখানে। আমি আসার জাস্ট 5 দিন আগেই কিন্তু বম্বিং হয়েছিল মায়ানমারের একটা অঞ্চলে, এবং তারপর আমি যখন বাগানে ছিলাম বলতে পারিনি তখন, আর এখন এখানে লোক নেই তো আমার কথা বুঝতে পারবে না। তো তখন বাগানের একটা প্যাগোডার দিকে কিছু একটা খারাপ জিনিস হয়েছিল, মানে কিছু একটা হয়েছিল, কারণ হঠাৎ সন্ধ্যাবেলা জোরালো একটা আওয়াজ শুনতে পেলাম। অ্যান্ড দেন তারপরে সবাই চুপচাপ, আমার হস্টেলের কিছুজন চুপ হয়ে দেন তারপরে আবার কথা বলতে শুরু করে দিল। তো একটা থমথমে ব্যাপার ছিল। সকালবেলা যখন ঘুরতে গেছি বাগান, তখন বললো ওখানকার মহিলা যে কি বলে ওখানে কিছু একটা হয়েছিল এরকম ধরনের। আর বাকি আমি দেখানোর চেষ্টা করছি যে মান্দালের শহর, ভাই ক্যামেরা খুললেই পুলিশ দাঁড়িয়ে আছে, আর পুলিশ ক্যামেরা একদম অ্যালাউ করছে না এখানে। মিলিটারি তো দূরের কথা, সোজা ধরে আমার ক্যামেরা নিয়ে নেবে, এরকম ধরনের ব্যাপার। সূর্যাস্ত হয়ে গেছে। আর এই যে ড্রিঙ্কটা আমি কিনেছি এটা আসলে কোনো লেবু জল না, এটা হচ্ছে মায়ানমারের একটা লোকাল ড্রিঙ্ক। এরই মধ্যে পিঁপড়ে এসে গেছে, কিন্তু এটা আমি খাবো হোস্টেলে গিয়ে, এখানে খেয়ে লাভ নেই, কারণ আমার কোনো জানা নেই যে কীরকম কী রিয়াকশান হতে পারে। তো দেখা যাক কী হয়। তো আমি যে ইরাবতী নদীর কথা বলছিলাম ওটা এখানে আছে, কিন্তু ভিউ পয়েন্ট কি ভিলেজ সাইড এবং সিটি সাইড আছে। সিটি সাইডে বেশিরভাগ মানে ভিউ পয়েন্ট করা নেই, তবে হ্যাঁ সিটি পার্ক থেকে দেখা যায় ইরাবতী নদীটাকে। এখানে নদীর চর প্রচুর বড়, তো সেই হিসাবে আমি ভাবছিলাম যে একবার যদি দেখা যেতে পারে। আজকে তো সম্ভব নয় বোধহয়, দেখা যাক কী হয়, কারণ সন্ধ্যার দিকে তো ভাই অ্যালাউ নেই সোজা কথা। আর এখানের যা পরিস্থিতি, এখানে প্রচুর কড়া নজর। তো ইরাবতী নদীটা কিন্তু মায়ানমারের কোচিন রাজ্য হিমালয় পর্বতের পাদদেশ থেকে আর কি উৎপন্ন হয়েছে, যেখানে মাই কাহা এবং মেইটেং নদীর আর কি মিলনস্থল আছে, সেখান থেকে উৎপন্ন এই ইরাবতী নদী। ফিরে যাচ্ছি, আমাকে আবার হেঁটে যেতে হবে, আর ওখানে আমাদের গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে। এখানে মানুষ বেশিরভাগ ছোট বাস এবং গাড়ি করেই আসে, আর এখানে খুব তাড়াতাড়ি সন্ধেও নেমে আসে সূর্যাস্তর পর, তারপরে মানুষকে আর দেখা যায় না এখানে। তো এই যে লোকাল মানুষরা এদিক থেকে ওদিক পার হয়ে চলে যাচ্ছেন। তো এই হচ্ছে আমার হোস্টেলটা দেখাই, আমার রুমটা কীরকম। হোস্টেলটা কিন্তু খুবই ভালো, তো দেওয়া আছে। আমি হস্টেলের রুম নিয়েছি কিন্তু 10 বেড না 8 বেডের। তো এটা হচ্ছে আমার বেড, অবস্থা খারাপ করে রেখেছি। তো এখানে হচ্ছে বেডটা দিয়েছে, বাকি এটা হচ্ছে গিয়ে 8 জনের বেড, দিকে 4-4-8 হচ্ছে রুম বেড, খুবই ক্লিন। তবে এটা মিক্সড ডরমিটরি, সেই জন্য আর কি একটু কম পয়সা। $11 নিয়েছে আমার এক রাতের জন্য। এক রাতের জন্যই বুক করেছি, কারণ আমি এখন বুক করতে যাচ্ছি বাস টিকিট। কারণ হচ্ছে গিয়ে এখানে গ্রামে যেতে দেবে না, তারপরে সবসময় চেক ইন হচ্ছে। অ্যান্ড গ্রামে যাওয়ারই আমার শখ ছিল দেখার এবং নদীকে কাছ থেকে দেখার, বাট সেরকম কোনো পয়েন্ট নেই। তো সেই হিসাবে থেকে এখানে কোনো লাভ নেই, চলে যাওয়াই ভালো। বাট আমি এখন যাচ্ছি নিচে। তো এটা হচ্ছে রিসেপশন, খুব সুন্দর ডেকোরেশন। তো এই হস্টেলটা কিন্তু বড়, বাগানেরটা ছোট ছিল, এই হস্টেলটা বড়, বাট এতে পুল নেই। রেস্টুরেন্ট আছে খুব সুন্দর। হ্যালো মিগলাওয়া। তো এখানে কিন্তু পাসপোর্ট শুধুমাত্র ধার্য না ভাই, পাসপোর্টের পরেও কিন্তু ওনারা ভিসা চান। মানে এখানে একটা গ্লোভস আছে, দেখুন আমরা আছি এদিকে এশিয়ান কান্ট্রি। এই হচ্ছে আমার ভারত। দেখুন এদের ম্যাপে কিন্তু কলকাতা না ক্যালকাটা আছে, তো ব্রিটিশ আমলের ক্যালকাটাই আছে এখানে। ব্রহ্মপুর দেয়া আছে, আর এটা হচ্ছে ব্রহ্মদেশ, মানে মায়ানমার আগে ছিল ব্রহ্মদেশ। তো আন্ধ্রার এলাকা এতটা আমার বোধহয় এটা উড়িষ্যায় পড়তে। এখানে হচ্ছে ব্রহ্মপুর, বিজয়ওয়াড়া। তো বিজয়ওয়াড়া এখনও স্টিল আছে। চেন্নাইও তখনও চেন্নাই ছিল, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, সুরাত, ইন্দোর, ভোপাল, আহমেদাবাদ, আর মুম্বাই ওকে, পাঞ্জলি। তো এখানে হস্টেল হোক বা হোটেল, এয়ারপোর্টে যে ভিসা যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন, তারপরে অনলাইনে আপনারা ভিসা পাবেন, সেই ভিসাটার জেরক্স কপি মাস্ট, ঠিক আছে? তার কারণ আপনি যদি জেরক্স কপি না নিয়ে আসেন ইমিগ্রেশনে এক্সট্রা ফাইন করতে পারে। অ্যান্ড দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে আপনি যে জেরক্সটা নিয়ে আসবেন, জেরক্সটা শুধুমাত্র দেখে ছেড়ে দেবে না, জেরক্সের উপরে স্ট্যাম্প দেবে, ওটাকে বলা হয় ভিসা স্ট্যাম্প, ঠিক আছে?
তো এক তো আপনার পাসপোর্টে এন্ট্রি স্ট্যাম্প পড়বে যে আপনি এত তারিখে এত দিনে মায়ানমারে এন্ট্রি করেছেন, অ্যান্ড তারপরে আপনার যে পেপারটা জেরক্স পেপারটা থাকবে ভিসার, তার মধ্যে স্ট্যাম্প দেওয়া হবে, ভিসা স্ট্যাম্প এরকম ধরনের। তো ওই স্ট্যাম্পটা আর কি এখানে দরকার, ওই পেপারটা দরকার, আর সাথে পাসপোর্ট এবং ওই ভিসা স্ট্যাম্প, এই দুটো জিনিস ওনারা জেরক্স করে নেন। তো আপনাকে হার্ড কপিটা আবার দিয়ে দেবে, কারণ প্রত্যেকটা জায়গায় দেখাতে হবে। আপনাকে যদি পুলিশ বা মিলিটারিতেও দাঁড় করায় যে আপনার ভিসা পেপার দেখি, ভিসা দেখি, তো আপনাকে ওই জেরক্স পেপারের উপরে স্ট্যাম্পটা, অরিজিনাল স্ট্যাম্পটা দেখাতে হবে। এরকম একটা ব্যাপার আছে এখানে। আমি প্রত্যেক জায়গায় ওই জিনিসটাই মানে দেখাচ্ছি, সবাই চাইছে, সবাই জিজ্ঞাসা করছে, তো মনে করে মায়ানমার আসলে। কিন্তু এখন আবার শুনলাম ভাই মায়ানমারে চেঞ্জ করে দিয়েছে জিনিসপত্র। মায়ানমারে যদি মায়ানমারের কেউ, আগে মায়ানমারের বাসিন্দারা বাইরের দেশে যেত, কিন্তু এখন করে দিয়েছে যদি কেউ বাইরের দেশে যায় তাহলে তারা যখন ফিরে আসবে বাইরের দেশ থেকে নিজেদের দেশে, তখন তাদেরকে কিন্তু 2 বছরের জন্য মিলিটারিতে জয়েন দিতে হবে। তো সেই হিসাবে অনেক মানুষ যাচ্ছে না। এটা এখন ইদানিংয়ের খবর, মানে 2025 সালে এরকম রুলস করে দিয়েছে। বাকি এই ড্রিঙ্কটা ফ্যানা কাটছে ভাই, এই ড্রিঙ্কটা আমি জানি না কেমন খেতে, নিয়ে তো নিলাম। We have karaoke night on the rooftop bar. You can try. ওকে, ওয়েন? Right now they are doing till 9 p.m. I think. Till 9 p.m. Yeah, that will be good. Thank you. তো আসলে রুফটপে এরা বানিয়ে রেখেছে টিকিট বাঁচিয়ে। ভাই এটা খুলতেই কীরকম গ্যাস আছে। এটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল ড্রিঙ্ক, মানে এখানকার লোকাল ড্রিঙ্ক যেটাকে বলা হয়, নামটা ভুলে গেলাম, তখন ওই মেয়েটা বললো ফ্যানা কাছে। ভাই তারির মতো গন্ধ। ঠিক আমি ইয়েতে টাচ করেছিলাম, আফ্রিকাতে যে লোকাল বিয়ার টেস্ট করেছিলাম না, একদম ওইরকম খেতে, আর গন্ধ ওরকমই আসছে, অনেকটা তারি টাইপের, একটু টক ভাব। আমার দ্বারা খাওয়া হবে না ভাই। এর চেয়ে ভালো আমি যে খাবার খাই, এবং খাবার খাওয়ার পর আমি যাই রুফটপে, এবং রুফটপে আপনাদেরকে দেখাই কি হচ্ছে ওখানে। তো ওনারা ব্যবস্থা করে রেখেছেন মনোরঞ্জনের জন্য, যে কেউ গান গাইতে পারে। তো আমার তো মানে হেরে গলায় গান, আর আমি জানিও না গান, তো সেই হিসাবে আমার বেটার হচ্ছে গিয়ে আমি যে খেয়ে আসি, তারপরে এনজয় করবো, যে দেখা যাক কে কী গান করছে। ডিনার করতে এখানে এসেছি, দেখা যাক এর কাছে আছে কিনা। হাই, ইজ এ ওপেন রেস্টুরেন্ট? This food you have? এই কুকুরটা এসে আমার পা চারটে লেগে গেছিল, পা চাটছে ভাই, পা কিরকম সুরসুরি লাগছে পায়ে। This is noodles? Yeah, this one. Thank you. তো এখানে আমি খেতে এসেছি, যেটা মিশাই খেতে এসেছিলাম, মিশাটাই হচ্ছে ব্রেকফাস্টের জন্য আমি আবার চেঞ্জ করলাম এখানের খাবার, এটা অর্ডার করেছি। তো এখানে চিকেন এবং পোর্ক দুটোই থাকে, তো সেই হিসাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো অর্ডার করতে পারেন, যেটা অর্ডার করবেন সেটাই দেবে, কারণ এখানে সব রকম ধর্মের মানুষ থাকে, তো সেই হিসাবে খাবারও নানান ধরনের থাকে, এবং যার চয়েস যেটা সে সেই হিসাবে খেতে পারে। বাকি দেখতে এটাও খুব খারাপ লাগছিল না, কিন্তু এটা হচ্ছে গিয়ে কি স্যালাড, পুরোপুরি স্যালাড এবং ভাজা চিকেন সাথে এরকম, তো তার জন্য আমি এটা নিলাম না, আমি এটাই ট্রাই করছি, বাট দেখে তো মনে হচ্ছে এটাই টেস্টি হতো। তো এখানে এসে গেছে আমার খাবারটা কিন্তু খুব সুন্দরই দিয়েছে আর কি তৈরি করে। একটা জলের বোতল নিয়েছি আর জুস, তো এই খাবারটা আমার পুরোপুরি পেট ভরিয়ে দেবে, আর আমি এমনিতেও ঘুমিয়েছি কম, তো আমার মাথা পুরো ধরে আছে, ঘুমাতে হবে। তো আমি বাসের টিকিট করে নিয়েছি আমার হস্টেলে গিয়ে, বাসের টিকিট করেছি, এখান থেকে অটো আমাকে ধরতে হবে, অটো বা টোটো বা গ্র্যাব আমাকে ধরতে হবে, তবে গ্র্যাবে যাওয়া হয়তো সস্তা পড়বে, তো সেই হিসাবে আমাকে স্টেশন যেতে হবে, এবং স্টেশন থেকে আবার গাড়ি ধরতে হবে, এরকম একটা ব্যাপার। এবং যেখানে নামাবে আমাকে, ইনলে যাচ্ছি, সেখানে আবার আমাকে অটো বা ট্যাক্সি করে যেতে হবে, পৌঁছাতে হবে, এরকম একটা ব্যাপার আছে, কারণ ছোটো বাস হচ্ছে না, বড় বাস হচ্ছে, ট্যুরিস্ট স্পেশাল এরকম ধরনের বাস হচ্ছে। এখানে ট্রেন স্টেশন আছে, বাট ভাই ট্রেন স্টেশনে শুধুমাত্র ইয়াঙ্গুন থেকে মান্ডালে আসতে পারে মানুষ, এদিক থেকে কেউ যেতে পারে না। আর এখানকার যে আশেপাশের ট্রেন লাইন, সেগুলো পুরোপুরি ব্লক করে রেখেছে কারণ এখানে অলরেডি যুদ্ধ হচ্ছে, তো সেই হিসাবে সমস্ত ট্রেন লাইন ব্লক করে রেখেছে। আমি জিজ্ঞাসা করছিলাম আমার যাওয়ার জন্য, কিন্তু ওরা বলছে লোকাল মানুষই যেতে পারবে না, এরকম একটা নিয়ম করা আছে এখানে। তো প্রচুর বাজে অবস্থা, সবাই ভয়ে আছে। তো এখানে আমি ক্যামেরাও বের করতে পারছি না, শহরের ভালোভাবে ভিউই নিতে পারলাম না, শুধু দুটো পয়েন্টে গেলাম দেখলাম, তাও আবার প্যালেসে যখন গেলাম ভাই, প্যালেসেও হচ্ছে গিয়ে
আমাকে আইডি ফাইডি নিল, বাট ওখানেও ক্যামেরা লাগানো আছে আর পুরোপুরি আর্মিরা সবাই আছে ওখানে থাকে। আর কিছু কেমন মানুষ আছে যারা ওইখানে বসবাস করে, কিন্তু তারা বাইরেও যেতে পারে না, প্রচুর চুপচাপ বসবাস করতে, প্রচুর মানে ছোটো ছোটো ঘরের মধ্যে আর কি, এরকম ধরনের, জানি না কী ব্যাপার। তো বাকি আমাকে ওখানে ক্যামেরা ইউজ করতে দেওয়া হয়নি, তো পুরো মানে প্যালেসের আশেপাশের জায়গাগুলো আর কি ওরাই ধরে রেখেছে, তো সেই সময় বেশি ঘুরিনি। তো এখানকার অভিজ্ঞতা আমার তো মানে কী বলবো, আমি আর কিছু বলতে পারছি না, মানুষ ভয়ে আছে। টেস্টি বাট স্পাইসি। আমি অবশ্য বলেছিলাম ঝাল দিতে। কি বাবু, পাখির ডিম নাকি এটা? পাখির ডিমের মতো পুচকি ডিম, তো আমার বোধ হয় এটা পাখির ডিমই হবে। টেস্ট খুব ভালো লাগছে। আর সাথে আরেকটাও কথা, আমি বাঙালি ফ্যামিলি বা বাঙালি কমিউনিটি দেখবো বলে এখানে এসেছিলাম, যদিও এখানে খুব কম আছে, তাও আমি ভাবলাম যে জিজ্ঞাসা করে যদি পাই। তো আমার ড্রাইভার যিনি ছিলেন আমি ওনাকে বললাম যে আপনার ঘরে বা ভিজিট করতে পারি, কারণ ওনার মা বেঁচে আছেন আর ওনার মা বাংলাতেই কথা বলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, উনি বললো যে আমাকে ক্ষমা করবেন, এটা সম্ভব না, তার কারণ হচ্ছে গিয়ে প্রত্যেক জায়গায় আপনি দেখতে পাচ্ছেন পুলিশ এবং আর্মি আছে, ওরা চেক করবে, আপনার সমস্ত কিছু চেক করবে। এবং আমি যদি অন্য কাউকে আমার বাড়িতে নিয়ে যাই, এমনিতেই আমরা এখানকার মানে আমাদের পূর্বজ এখানকার না, বাট আমরা এখানকার বাসিন্দা সেই হিসাবে থাকি, তো এতে অনেক বড় ইস্যু হতে পারে। তো আমরা খুবই দুঃখিত এরকম ধরনের। বললেন প্রচুর লিমিটেড মানুষ এখানে আছে যারা বাংলায় কথা বলতে পারে, তারা মানে বেশিরভাগ ভালোভাবে কথা বলতে পারে, তাদের মধ্যে অনেকেই বেঁচে নেই, এরকম ধরনের ব্যাপার আছে। তো অনেকেই আছে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট ট্যুরিস্ট কাউকে নিয়ে যাওয়া বাড়ির মধ্যে এটা সম্ভব না। তো তো ভাই গ্রামেও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না, কিছু দেখতেও পারবো না। তো আমি ভাবলাম ভাই এখান থেকে চলে যাই ভালো, তাই আমি কালকে টিকিট করে নিয়েছি সকালে, কারণ থেকে আমার কোনো লাভ নেই, হস্টেলে পড়ে থেকে কোনো লাভই নেই। সুন্দর খাবার হয়েছে, রুফটপটা দেখাই আপনাদেরকে, তো দেখা হচ্ছে তারপরে। তো এই হচ্ছে মিয়ানমারের সেকেন্ড লার্জেস্ট সিটি, যেটা পুরোপুরি অন্ধকার। এইসবের ডিনার সেরে যাচ্ছি আমার হস্টেলের দিকে। আমার ডিনারে 12,000 নিল, প্রচুর নর্মাল প্রাইস, মানে একদম লো প্রাইস, বাট খাবার খুব সুন্দর। তো এই দেখুন, এই হচ্ছে লার্জেস্ট সিটি, আর যার অবস্থা এইরকম। এখন বাজে 7:30, 7:30তেই কেউ কোথাও নেই, এদিকে সব বন্ধ করে দিয়ে ভিতরে সব কাজ করছে, বাট বাইরে সমস্ত কিছু বন্ধ। আমার ক্যামেরা আমি এখন ইউজ করছি অসমো পকেট 3, DJI অসমো পকেট 3। আমি জাস্ট এটাকে খাপ থেকে খুলে জাস্ট অন করার জন্য স্ক্রিনটাকে স্ক্রোল করেছি, আর ওখানে একটা ফ্যামিলি দাঁড়িয়ে ছিল, একটি বাচ্চা মেয়ে, একটা একদম ছোট্ট বাচ্চা ছেলে আর তার মা। সাডেনলি ওরা চমকে গেল, আমি বললাম ইজি কিছু না এটা, মানে এরকম ধরনের আমি বলতে ওরা দেখলো ভালো করে, তারপর আমি দেখালাম এটা কিছু না, দেখাতে তারপরে আবার ভয়ে ভয়ে হেঁটে হেঁটে ভিতরের দিকে মানে অন্যদিকে চলে গেল। আমি তো ভাই পুরো চমকে গেছি, কী হলো কেসটা, এরকম ভয় পেয়ে গেল কেন? আমি জাস্ট আর কি মানে অসমো পকেট 3 যারা আছে বা যারা জানেন, জাস্ট অন করবেন, তখন ওপরের যে ক্যামেরা সিস্টেমটা ওটা জাস্ট টাক করে ঘুরে যায়, তো ওই ঘোরাটা এবং ওপেন করাটা দেখে ভাই ওরা ভয় পেয়ে গেছে। মানে আমি ভাবতে পারছি না যে এরা কত ভীত অবস্থায় আছে এই শহরে, নাহলে এটা সবথেকে এখানকার লার্জেস্ট শহর অ্যান্ড সেকেন্ড বিগেস্ট শহর, আর সত্যি খুবই মডার্ন, তার সত্ত্বেও এখানে কোনো লোক নেই ভালো। মা গো, এই কান্ট্রিটা আমার না নিঃশ্বাস কেড়ে নিচ্ছে। এই যে অস্ট্রেলো মানে হস্টেল, ব্যালো মানে সুন্দর, এখানে রুমও আছে, বাট আমি করেছি আমার ডমিনেটরি। তো এই হস্টেলে কিন্তু লিফটও আছে, হস্টেল বা হোটেল রুমও আছে এখানে। বাকি এখান থেকে গ্লাস দেখা যায় শহরটা, দেখা যাক রুফটপ কীরকম। এখানে এরকম বসার এরিয়া, ওপরে গান বাজনা চলছে। তো আমি একবার শহরটা দেখিয়ে দিই, কারণ আজকে সারাদিন তো দেখাতে পারলাম না। পুরো জমক শহর, কিন্তু মানুষজন খুবই কম। মিয়ানমারের সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য এবং উন্নত সমস্ত কিছু প্রযুক্তি থাকা সত্ত্বেও এই হাল। রুফটপটা দেখা যাক ভাই। গান গাইছে একজন এখানে, মানে প্রত্যেকজন গান গাইতে পারে আর কি। নাইস, এই ছেলেটা গান গাইলো। তো
তো এটা আর কি সবার মনোরঞ্জনের জন্য করে রেখেছে। এ চায় সে যেন গান গাইতে পারে মন খুলে প্রাণ খুলে। আর সামনে একটা স্ক্রিন আছে, সেই এলইডিতে লিরিক্স উঠছে, ওয়ার্ড উঠছে, তো পড়ে পড়ে গান গাওয়া। বাকি খুব ভালো লাগলো এখানে এসে। দুঃখ সব থেকে বেশি লাগলো যে মানুষ কীভাবে আছে এখানে। ইন্টারনেট এত স্লো, আমি একটাও ফাইল আপলোড করতে পারছি না। আমি আজকে এসে গেছি মান্দালে, ইয়াঙ্গন, বাগান, মান্দালে। তো এই সমস্ত জায়গায় যে সমস্ত মানে একটা দুটো যাই হোক ভিডিও আমি করেছি, তাও এখনও পর্যন্ত আমি আপলোড করতে পারছি না। এখানে ইন্টারনেট এত বাজে, প্রচুর বাজে অবস্থা এখানে ইন্টারনেট বা ওয়াইফাই স্পিড ভালো না, এরকম ধরনের। হোপ আমি অন্য জায়গায় যেয়ে পাবো, ইনলেতে হয়তো। বাই বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর এই মিয়ানমারের পরিস্থিতি কেমন লাগছে। তো বাই বাই গাইজ, শুভরাত্রি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।